রয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। শুরুতেই এক নজরে থাকছে আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি, তারপরে বিস্তারিত সংবাদ। প্রতিদিন 5 লক্ষ টাকা চুরি অযোধ্যার রাম মন্দিরের ভেতর। রাম মন্দির তছরূপ মামলায় নরেন্দ্র মোদী মুখে এঁটেছেন কুলুপ। আজকেই রাজ্যের 1,20,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা হলো পাঠানো। এ রাজ্যেও শিক্ষকদের পুরোপুরি সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে। শ্রমিক ভট্টাচার্যের বড় ঘোষণা, খুশির হাওয়া শিক্ষক মহলে। জার্মানি থেকে 6টি সাবমেরিন কিনছে ভারত, বরাদ্দ 90,000 কোটি টাকা। সংসদে সেনা মৃত্যু নিয়ে ভুল তথ্য দিয়েছেন রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ হল জারি। মুসলিমদের একত্রিত করে সেটা ভাঙব বিজেপির মন্তব্যের পরেই বিপাকে হুমায়ুন কবির। হুমায়ুনের মন্তব্যের বিরুদ্ধে কঠোর পুলিশ, 2 থানায় হাজিরার নোটিশ, ধৃত 3 হুমায়ুন কবির অনুগামী। ইটভাটা লুটের মামলায় আগাম জামিন হলো খারিজ, অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির আশঙ্কা চরমে। ইলেকট্রিক বাইক কিনলেই মিলবে 60,000 টাকা ভর্তুকি, আরও একাধিক বড় ঘোষণা। হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, চালু হলো ভারতে। ফোন নম্বর গোপন রেখেই ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ। রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, লাল সতর্কবার্তা বিভিন্ন জেলায়। কেমন থাকবে আবহাওয়া জানাবো আপনাদেরকে। আজ মাসের শুরু, অনেকটাই কমলো গ্যাস সিলিন্ডারের দাম, সেটাও জানাবো বিস্তারিত। শেষ পর্যন্ত জুড়ে থাকুন। যদি মনে হয় খবরগুলো দেখে আপনার কোনো উপকার হচ্ছে, চ্যানেলটিকে আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। মতামত লিখে জানাবেন কমেন্ট বক্সে। 4 মাস পর সস্তা হলো গ্যাস সিলিন্ডারের দাম। আজ 1 জুলাই থেকে নতুন দাম হচ্ছে কার্যকর। সিলিন্ডার পিছু আজ থেকে দাম কমলো 174 টাকা। 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আজ থেকে 174 টাকা কমলো সিলিন্ডার পিছু। বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমে দাঁড়ালো 3,081 টাকা 50 পয়সা। তবে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমলেও বাড়িতে ব্যবহৃত 14.2 কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে জুলাই মাসেও। 14.2 কেজির সিলিন্ডারের বর্তমান বাজার মূল্য রয়েছে 968 টাকা সিলিন্ডার প্রতি। হোয়াটসঅ্যাপে আসছে বিরাট বড় বদল, নতুন ফিচার। ফোন নম্বর গোপন রেখেই করতে পারবেন চ্যাটিং। গোটা বিশ্বে এই মুহূর্তে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে এখানে ব্যবহারকারীর ফোন নম্বর গোপন রাখার কোনো সুযোগ নেই আপাতত। যে সুবিধা মেলে মেটার মালিকানাধীন অন্য 2 প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রামে। অথচ অনেকেই আছেন যারা ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে নিজেদের ফোন নম্বর গোপন রাখতে চান। সেই কথা মাথায় রেখে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন ওই প্ল্যাটফর্মটির গ্লোবাল সিও হিসেবে দায়িত্ব নিয়ে নতুন এই ফিচারের কথা ঘোষণা করলেন কুণাল সাহু। এখন হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের সময় ভেসে ওঠে ব্যবহারকারীর মোবাইল নম্বর, তার পরিবর্তে আসতে চলেছে ইউজার নেম। তখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বরের পরিবর্তে ওই ইউজার নেম দেখা যাবে, ফলে ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করার কোনো প্রয়োজন পড়বে না। ব্যবহারকারীদের নিজেদের পছন্দ মতো একটি ইউজার নেম বেছে নেবার সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ। আগামী কয়েক মাস ধরে পর্যায়ক্রমে বিশ্বজুড়ে নতুন এই ফিচার চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে। ইলেকট্রিক বাইক কিনলেই মিলবে 60,000 টাকা ভর্তুকি, এছাড়াও একাধিক বড় ঘোষণা। দূষণ মোকাবিলায় নয়া নীতি রাজধানী দিল্লির বিজেপি সরকারের। আজ 1 জুলাই থেকে দিল্লিতে চালু হচ্ছে ইভি নীতি 2026, যা বহাল থাকছে 2030 সালের 31 মার্চ পর্যন্ত। এর ফলে রাজধানীর রাজপথে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন। 30 লক্ষ টাকা পর্যন্ত মূল্যের বৈদ্যুতিন গাড়ি কিনলে রোড ট্যাক্স, রেজিস্ট্রেশন ফি পুরোপুরি মকুব করা হবে। সরকার জানিয়েছে শুধুমাত্র জিরো এমিশন যানবাহনের ব্যবহার বাড়াতেই ওই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির বিজেপি সরকার। নতুন নীতি অনুযায়ী ইলেকট্রনিক 2 হুইলার কেনার ক্ষেত্রে প্রথম বছরে 30,000 টাকা, দ্বিতীয় বছরে 20,000 টাকা, তৃতীয় বছরে 10,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেখবে সেই সরকার। ইলেকট্রিক 3 হুইলার অর্থাৎ ই রিক্সার ক্ষেত্রে মিলবে আর্থিক সুবিধা, মিলবে ভর্তুকি। এক্ষেত্রে প্রথম বছরে ভর্তুকি বাবদ মিলবে 50,000 টাকা, দ্বিতীয় তৃতীয় বছরে যথাক্রমে মিলবে ভর্তুকি 40,000 এবং 30,000 টাকা। N1 ক্যাটাগরির ইলেকট্রিক ট্রাক কেনার ক্ষেত্রে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেবে দিল্লির বিজেপি সরকার। পাশাপাশি পুরনো গাড়ির সংখ্যা কমাতে উদ্যোগী হয়েছে দিল্লি সরকার। BS4 এবং তার চাইতেও পুরনো কোনো যানবাহন স্ক্র্যাপ করে নতুন ইভি গাড়ি কিনলে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত ইনসেন্টিভ মিলবে। এছাড়া 2028 সালের 1 এপ্রিল থেকে রাজধানীতে নতুন পেট্রোল এবং সিএনজি চালিত 2 চাকার গাড়ির রেজিস্ট্রেশন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। নির্দিষ্ট সময়ের পর শুধুমাত্র নতুন ইলেকট্রিক 2 হুইলারের কেবলমাত্র রেজিস্ট্রেশন করা হবে দিল্লিতে। অত্যাধুনিক সাবমেরিন কিনছে ভারত সরকার। মাত্র 6টি সাবমেরিন কেনার জন্য বরাদ্দ হচ্ছে 90,000 কোটি টাকা। শুধু ডুবো জাহাজের জন্য এমন রেকর্ড সামরিক চুক্তি প্রথম। জার্মানি থেকে কেনা হচ্ছে 6টি অত্যাধুনিক ডিজেল ইলেকট্রিক অ্যাটাক
সাবমেরিন দেশের 3 সামরিক বাহিনীর হাতে থাকা পুরনো তাবৎ সমর সরঞ্জাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বায়ুসেনার জন্য রাশিয়া, আমেরিকা, ইসরায়েল থেকে ক্রয় করা হচ্ছে অত্যাধুনিক ফাইটার জেট। পাশাপাশি ফ্রান্স থেকে আরও রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। পুরনো ট্যাঙ্ক বদলে ফেলে সম্পূর্ণ অত্যাধুনিক ট্যাঙ্ক আসছে ভারতে। পরমাণু অস্ত্র বহনকারী ফাইটার জেটের পাশাপাশি 2 থেকে 5,000 কিলোমিটার দূরত্ব অতিক্রমে ক্ষমতা সম্পন্ন মিসাইল কিনছে ভারত। আরও নতুন রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমও আনছে কেন্দ্রীয় সরকার। এই তালিকায় 9তম সংযোজন নৌবাহিনীর জন্য ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন। 2032 সালের মধ্যে 6টি ডুবোজাহাজের ডেলিভারি সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। ভারতীয় নৌবাহিনীর জন্য প্রতিরক্ষা মন্ত্রক যে প্রকল্প হাতে নিয়েছে তার নাম দেওয়া হয়েছে প্রজেক্ট 751। ভারতীয় নৌবাহিনীর কাছে বর্তমানে রয়েছে 20টি সাবমেরিন, যুক্ত হবে আরও অত্যাধুনিক 6টি নতুন সাবমেরিন। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর সর্বত্র নৌসেনাকে নিশ্ছিদ্র করতে চলেছে নয়াদিল্লি। কারণটা সহজবোধ্য, চীন এবং পাকিস্তানের যৌথ বাহিনী সবথেকে বেশি টহল দিচ্ছে সমুদ্রপথে। করাচিতে দীর্ঘকাল ধরে চীনের সাবমেরিন মোতায়েন করা রয়েছে, তারই জবাব দিতে তৈরি হচ্ছে এবার ভারত। মাসের শুরু আর মহিলাদের জন্য বড় সুখবর। আজকেই বুধবার রাজ্যের 1,20,00,000 মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা ঢুকতে চলেছে। মঙ্গলবার বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনায় আদিবাসী মহিলাদের সুবিধা পাওয়ার কথা মুখ্যমন্ত্রী বিশেষভাবে এদিন উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যের 1,51,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন। আমরা সেগুলি পরীক্ষা করবার পর 1,20,00,000 মা বোনের নাম নথিভুক্ত করেছি। 1 জুলাই নথিভুক্ত সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে জমা পড়বে। সুবিধা প্রাপকদের মধ্যে 5 লক্ষ আদিবাসী মহিলারা রয়েছেন। যারা আমাদের এই ভিডিও দেখছেন, কাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কি টাকা ঢুকলে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে। অযোধ্যা রাম মন্দিরে গড়ে প্রত্যেক দিন 5 লক্ষ টাকা করে হয়েছে চুরি। অযোধ্যার ট্রাস্ট বিতর্কের আগুনে এবার নতুন করে ঘি ঢালল কংগ্রেস। সরাসরি প্রশ্ন তুলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থান নিয়ে। কারণ দেশের সীমা ছাড়িয়ে রাম মন্দির বিতর্কের আজ ছড়িয়ে পড়লেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে এখনও পর্যন্ত একটি শব্দ শোনা যায়নি। কুরু বেটেছেন মুখে নরেন্দ্র মোদী। অথচ মন্দিরের ভিত পুজো থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, ধ্বজা স্থাপন, ট্রাস্ট গঠন, তার সদস্য নির্বাচন সবটাই নরেন্দ্র মোদী নিজের হাতে করেছেন বলে মঙ্গলবার তোপ দাগতে ছাড়েনি কংগ্রেস। তাদের অভিযোগ 40 দিনে 70 বার চুরি হয়েছে অযোধ্যা রাম মন্দিরে। এত বড় তছরূপ প্রতারণা। তোলপাড় চলছে সর্বত্র, কিন্তু প্রধানমন্ত্রী মুখে এঁটেছেন কুলুপ। কেন মৌন মোদী? অযোধ্যা রাম মন্দিরের লুটের অংশ লখনৌ থেকে দিল্লি হয়ে নাগপুর পৌঁছেছে বলেও চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান সুপ্রিয়া শ্রীনেত। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, মহিপাল নামে এক ব্যক্তি প্রথম গড়বড় দেখে সতর্ক করেছিলেন। বলেছিলেন প্রত্যেকদিন গড়ে 5 লক্ষ টাকা করে চুরি হচ্ছে, কিন্তু সতর্ক না হয়ে, তদন্ত না করেই তাকেই চাকরি থেকে বরখাস্ত করে দেয় মন্দির কর্তৃপক্ষ। তার কটাক্ষ, নরেন্দ্র মোদী বিজেপি নিজেদের হিন্দুত্বের সবথেকে বড় ঠিকাদার বলে দাবি করে। রাম মন্দিরের যাবতীয় কৃতিত্ব যদি তিনি নিজেই নিয়ে থাকেন, তাহলে দুর্নীতির দায় কেন এড়াচ্ছেন নরেন্দ্র মোদী? সুপ্রিয়া হিসাব দিয়ে জানিয়েছেন, সিন্ধি সমাজ বলছে তাদের 200 কিলোর উপর কোনো রসিদ মেলেনি। ব্যবসায়ীদের প্রশ্ন, তাদের দেওয়া সোনা কোথায় গেল? কর সেবকদের সওয়াল, 1250টা সোনার উপর রামশিলাই কোথায় গেল? সেগুলোও কি হাফিস? এমনকি হনুমানজির মূর্তি, রামলালার পালঙ্ক গায়েব হয়েছে। যোগী সরকারের এই ইস্যুতে খোঁচা দিতে ছাড়েননি মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসিও। বলেছেন, ওদের ট্রাস্টে একজন মুসলিম সদস্য রাখা উচিত ছিল, তাহলে এনকাউন্টারে তাকে হত্যা করে বুলডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে দিতে পারত। সেখানেই মামলা মিটমাট হয়ে যেত। বর্তমানে অভিযুক্তরা দিব্যি মজায় রয়েছেন। অপারেশন সিন্দুর নিয়ে সংসদকে একেবারে ভুল তথ্য দিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই অভিযোগে রাজনাথ সিংয়ের বিরুদ্ধে মঙ্গলবার সংসদে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিলেন প্রবীণ কংগ্রেস সাংসদ কে.সি. বেণুগোপাল। লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বেণুগোপাল লিখেছেন, অপারেশন সিন্দুরে কোনো সেনার মৃত্যু হয়নি বলে গত বছর 28 জুলাই সংসদে বিবৃতি দিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে এখন জানা যাচ্ছে অপারেশন সিন্দুরে সময় 6 জন সেনাকর্মীর মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিরক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে অপারেশন সিন্দুর নিয়ে মিথ্যা, ভুল, বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে ভারতবাসীর কাছে। তাই রাজনাথ সিংয়ের বিরুদ্ধে স্পিকারকে স্বাধিকার ভঙ্গের প্রক্রিয়া শুরুর আর্জি জানিয়েছেন বেণুগোপাল। রাজ্যের মুসলিমদের একত্রিত করে বিজেপির সেটা ভাঙব, এই মন্তব্যের পরেই চরম বিপাকে হুমায়ুন কবির। হুমায়ুনের মন্তব্যের বিরুদ্ধে কঠোর পুলিশ। 2 থানায় হাজিরার নোটিশ, ধৃত 3 হুমায়ুন কবির অনুগামী। হুমায়ুন কবিরের উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু সরকার। সোমবার বিধানসভায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর রাত থেকেই মুর্শিদাবাদের নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করল পুলিশ। হুমায়ুন রেজিনগরের যে সভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন, তার অন্যতম আয়োজক আমিনুল হক গোলাম শেখকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমজনতা উন্নয়ন পার্টির অঞ্চল সভাপতি গোলামকে রাতেই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুজনকে বহরমপুর আদালতে তুলে হেফাজতে নিয়েছে পুলিশ। একই অভিযোগে আমজনতা উন্নয়ন পার্টির সহসভাপতি আনিসুর রহমানকেও গ্রেপ্তার করেছে শক্তিপুর থানার পুলিশ, তাকেও হেফাজতে নেওয়া হয়েছে। এবার বিধানসভা নির্বাচনে রেজিনগর নওদা বিধানসভা থেকে জয়লাভ করেছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। রেজিনগর আসনে পদত্যাগ করায় উপনির্বাচন হবে, তার আগে রেজিনগরের কাশীপুরের এক সভামঞ্চ থেকে বিজেপিকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। তিনি দাবি করেছিলেন মুর্শিদাবাদে কিছু বিজেপি নেতা পরাজিত হয়ে অযথা প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, মুসলিম সম্প্রদায়কে একজোট করার কথা বলেন, জানিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পাশাপাশি তার বিরুদ্ধে মামলা হলে তাতেও তিনি ভীত নন বলে মন্তব্য করেছিলেন। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় ইটভাটা ভাঙচুর, প্রায় 30 লক্ষ টাকার ইট লুটের মামলায় সিউড়ি জেলা জজ আদালতে আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গেল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। আদালত সূত্রের খবর, মঙ্গলবার ওই মামলা শুনানির পর বিচারক জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন। ঘটনায় বীরভূমের প্রাক্তন জেলা তৃণমূল সভাপতির ওপর আইনি চাপ বহুগুণ বাড়ল, তা বলার অপেক্ষা রাখে না। আদালত রক্ষা কবচ তুলে নেওয়া এখন জেলা জুড়ে একটাই প্রশ্ন, এবার কি তবে গ্রেপ্তার হতে চলেছেন অনুব্রত মণ্ডল? অভিযোগকারীর দাবি, 21-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল সরকার গঠিত হওয়ার পরেই অনুব্রত মণ্ডলের নির্দেশে এবং কঙ্গালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের নেতৃত্বে প্রায় 200 জন দুষ্কৃতী ওই ইটভাটায় চড়া হয়ে তাণ্ডব চালায়। কর্মচারীদের মারধর করে 30 লক্ষ টাকার ইট লুটপাট করা হয়। বিজেপি সমর্থক হওয়ার অপরাধে তার উপর হামলা হয়েছিল এবং তৎকালীন তৃণমূল জমানায় পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জেনে নিচ্ছি আমরা। আজ বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলির জন্য আজকে হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়ায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বৃদ্ধি পাবে। অপরদিকে আজ বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টির তীব্রতা অনেকটাই কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। যদিও আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে।